ওয়াহিদ আবার বলল, আমার মনে হয় ভূত বা পেতনি যাই আসুক বেশিক্ষণ স্থায়ী হবে না। তাইজিন জিজ্ঞাসা করলো, কেন কেন? ওয়াহিদ ঠোঁট টিপে হেসে বলল, ভাবনার যা চিৎকার, পেতনি বা ভূত জাতির সাথে সাথে হার্ট অ্যাটাকের ভয়ে পালাবে। ভাবনার ওয়াহিদের উপর রাগ হলো। নাক ফুলিয়ে নিজের ওড়নাটা কোমরে বেঁধে ওদের দুজনের দিকে এগিয়ে যেতে যেতে বলল, হ্যাঁ, ভূতেরা তো দেখবেই আমি কতটা ভয়ঙ্কর, কিন্তু কি বলতো, আমি তো নির্দয় নই। নিজের ফ্রেন্ডের আগে ভূত যে নিজের ভয়ঙ্কর চেহারা দেখাবো, এটা তো ঠিক না। আয়, তোদের দুটাকে কানমোলা দিয়ে নিজের ভয়ঙ্কর রূপটা দেখায়, আয়। বলতে বলতে ভাবনা এগিয়ে গিয়ে ওদের ধরবে, তার আগেই দুইজন দুই দিকে দৌড় দিল। ভাবনা তাইজিনকে ফেলে ওয়াহিদের দিকে দৌড় দিল আগে। এই ছেলেটা ওকে বেশি পচিয়েছে। ওর দুই কান টেনে যদি আজকে ছিঁড়ে না ফেলতে পারে, তবে ওর নামও ভাবনা না। এইরকম পরিকল্পনা করে ছুটল ভাবনা ওয়াহিদের দিকে। মাইশা ওদের দৌড়াদৌড়ি দেখে চিল্লিয়ে বলতে লাগলো। মাইশা এগিয়ে যাবে তার আগেই উদিত মাইশার দুই হাত টেনে পিছনের দিকে নিয়ে যেতে লাগলো। মাইশা চমকালো। উদিতের দিকে তাকাতেই উদিত চোখের ইশারায় ওর পিছু পিছু আসতে বলল। ওই জায়গা থেকে কিছু দূর এগিয়ে গিয়ে থামলো উদিত। মাইশা জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। উদিত বুঝতে পেরে বলল, তুই খেয়াল করিসনি কিছু বাজে ছেলে তোর দিকে তাকিয়েছিল? লিপিকা মন্দিরের ভিতরে দেখতে গেছে, তাই হয়তো ওকে দেখেনি, কিন্তু তুই আমাদের সাথে ছিলি, তাই তোর দিকে বারবার দেখছিল। আমার ভালো লাগলো না ব্যাপারটা, তাই তোকে নিয়ে আসলাম। মাইশা হাসলো। আমার মতন রূপহীন মেয়ের দিকে কে তাকাবে বল? তোর নিশ্চয়ই কোনো ভুল হয়েছে। উদিত একটু রাগ করলো, বলল, রূপহীন কে বলেছে? তোর যে মোহনীয় রূপ, যে কাছ থেকে তোকে দেখেছে, সে নিশ্চয়ই আপ্লুপ্ত হয়ে তোর প্রেমে পড়ে যাবে, নিশ্চিত। আর বাকি রইল ওই ফাজিল ছেলেগুলোর কথা। ওরা তো মেয়ে পেলেই হলো, যেটা বয়স্ক হোক বা ছোট বাচ্চা। মেয়েরা ওদের কাছে ভোগের বস্তু ছাড়া আর কিছুই না। উদিত সহজে রাগ করে না। আজকে ওর রাগের পরিমাণ দেখে বুঝলো ও যা দেখেছে ঠিক দেখেছে। তাই মাইশা আর তর্ক না করে উদিত সহ সামনের দিকে গেল। ঈশাদ দূর থেকে সবার কাণ্ড দেখছিল আর হাসছিল। সৌরাজকে মুখ ফুলিয়ে তার কাছে এসে বসতে দেখে ঈশাদের প্রচুর হাসি পেল। হাসতে হাসতেই বলল, কাজ হলো না? সৌরাজ রাগী গলায় জবাব দিল, গদ্যব একটা, কিভাবে হবে? ঈশাদ হাসলো। আনার জিজ্ঞাসা করল, রাগ ভাঙিয়েছিস মাইশার? সৌরাজ দীর্ঘ নিঃশ্বাস ফেলে জবাব দিল, সে আমার সাথে কোনো কথাই বলতে রাজি না। ঈশাদ কিছু বলল না, আবার সামনে তাকিয়ে দৃশ্যগুলো উপভোগ করতে লাগলো। রাতের অন্ধকারে ঘরবন্দি মানুষটা কিভাবে পড়ে আছে ঠিক বোঝা যাচ্ছে না। কতগুলো মানুষ আছে সেটাও বোঝা যাচ্ছে না, কারণ ঘরের লাইট বন্ধ। একে তো বাইরের অন্ধকার, তার উপরে ভিতরের ঘরের অন্ধকার। চেয়ারে থাকা মানুষগুলো বারবার নিজের হাতের তড়ি খোলার চেষ্টা করছে, কিন্তু ব্যর্থ আর ক্লান্ত হয়ে ঝিমিয়ে পড়ছে। চিৎকার করারও উপায় নেই, কারণ তাদের মুখ বাঁধা। একে অপরকে ইশারায় কিছু বলবে সেই উপায়ও নেই, কারণ তারা কেউ কাউকে দেখতে পারছে না। হুট করে দরজা খুলে কিছুটা লাইট ঘরে প্রবেশ করলো। দেখা গেল কোনো এক লোকের ছায়া, যে ঘরের ভিতরে প্রবেশ করছে। লোকগুলো লোকটিকে দেখে কাঁপছে আরো বেশি করে। দরজা খুলে লোকটি ঘরের লাইট অন করে দিল। তারপর বিদঘুটে হাসি দিয়ে ছেলে দুটোর সামনে গিয়ে চেয়ার টেনে বসলো। চেয়ারে হেলান দিয়ে বলল, বেশি দেরি করে ফেললাম বুঝি আসতে, তাই না? ছেলেগুলো খালি করতে লাগলো। লোকটি তার পাশে দাঁড়িয়ে থাকা একজনকে ইশারা করতেই সে এসে লোকগুলোর মুখটা খুলে দিল। মুখ খোলা পাওয়ার সাথে সাথেই লোকগুলো বলতে লাগলো, আমাদের ছেড়ে দিন, আমরা আপনার কি ক্ষতি করেছি? কেন মন্দির থেকে বের হইতে আমাদের তুলে আনলেন? লোকটি বেশ জোরেই হুহা করে হাসলো। তারপর হাসি থামিয়ে বসা থেকে দাঁড়িয়ে ছেলেগুলোর চেয়ারের আশেপাশে ঘুরতে ঘুরতে বলল, তোরা কি আমার শ্যামাঙ্গিনীর দিকে তাকিয়েছিলি? ওকে চোখ দিয়ে বিচ্ছিরিভাবে গিলে খাচ্ছিলি? সেই শাস্তি তোদের দিতে হবে না বল? ছেলেগুলো একে অপরের দিকে তাকালো। তারপর পুনরায় প্রশ্ন করলো, কোন মেয়েটা? লোকটি আবার জোরে হেসে উঠল, বলল, তোরা প্রতিদিন এত মেয়ে দেখিস যে কনফিউজড হয়ে গিয়েছিস কোন মেয়ে। আজকেই তো দেখলি ওই যে মন্দিরে। ছেলেগুলো আবার প্রশ্ন করলো, মন্দিরে তো অনেক মেয়েই দেখেছি, কোন মেয়েটা? লোকটি দুই হাতে দুইজন ছেলের গাল চেপে ধরলো, হুঙ্কার দিয়ে বলল, নির্লজ্জ ছেলে, বেহায়াপনা এতই করছিস যে গণনার বাইরে চলে গিয়েছে মেয়েদের সংখ্যা।
মেয়েদের চোখ দিয়ে গিলে খেতে খুব ভালো লাগে, তাই না? আইন তোদের শাস্তি দেয় না বলে কি ভেবেছিস তোদের শাস্তি দেওয়ার কেউ নেই? আজকে তোদের এত ভয়ানক মৃত্যু দেব যে তোরা মুক্তির জন্য ছটফট করবি, কিন্তু মুক্তি পাবি না। তবে তার আগে বলে লোকটি কিছু লোককে ভিতরে আসতে বলল। লোকগুলো বড় বড় দুটো ছুরি নিয়ে আসলো। ছুরিগুলো নিয়ে ছেলেগুলোর সামনে রাখা হলো। ঝুড়ি খুলতেই দেখা গেল অনেকগুলো সাপ একসাথে গিজগিজ করছে। ভয়ানক সেসব এক একটা বিষধর সাপ। ছেলেগুলো চিল্লিয়ে প্রাণ ভিক্ষা চাইতে লাগলো। লোকটি হাসলো, আবার ঝুড়ি বন্ধ করে আরেকজনকে কিছু আনতে বলল। আরেকজন ঘরে ঢুকলো দুটো গরম মোটা মোটা লোহার শিক নিয়ে। ছেলেগুলো কিছু বলবে তার আগেই সেই নিষ্ঠুর লোকটি হাতের শিকগুলো ছেলেগুলোর চোখে ঢুকিয়ে দিল। চিৎকার দিয়ে নিজের বেঁধে রাখা হাত পাগুলো নিয়ে ছটফট করতে লাগলো ছেলে দুটা। লোকটির মন গলল না। সে পুনরায় শিক দুটো বের করে আবার ফাঁকা চোখগুলোতে ঢুকিয়ে দিল। তারপর জোরে জোরে হাসতে লাগলো। ছেলেগুলো হঠাৎ অনুভব করলো কিছু একটা তাদের শরীরে পেঁচিয়ে উঠছে। বুঝতে পারলো এটা সাপ। কষ্ট নিয়ে ওরা প্রাণ ভিক্ষা চাইল, কিন্তু লোকটি প্রাণ ভিক্ষা দেওয়ার বদলে হাসতে হাসতে বলল, যতক্ষণ না মরবি ততক্ষণ এই সাপের ছোঁয়া অনুভব কর। আমি আবার একটু দয়াবান প্রকৃতির, তো তাই তোদের চোখ অন্ধ করে দিয়ে এই সাপগুলো ছেড়ে দিলাম। তারপর দরজা বন্ধ করে লোকটি আর তার দলবল বেরিয়ে গেল জায়গাটা থেকে। লোকটি যেতে যেতে গুনগুনিয়ে গাইতে লাগলো, ক্রস মাই হার্ট অ্যান্ড হোপ টু ডাই, ওয়েলকাম টু মাই ডার্ক সাইড। আজকে সকাল সকাল রামরায় চলে এসেছে সবাই। ঘোরার শেষ দিন আজ। যদিও বিকালে আসতো, কিন্তু রামরাইয়ের দিঘিতে সকালবেলা বকের মেলা বসে। এরকম সাদা, একদম সাদা হয়ে যায় পুরো দিঘির পানি। দেখতে আসা অনেকেই। তবে ঈদ বা পুজোয় এখানে ভিড় হয়। এমনিতে খালি থাকে। অত্যন্ত অঞ্চলের আকর্ষণীয় একটা স্থান হওয়া সত্ত্বেও এখানে আসার ব্যবস্থা ভালো না। ওদের কাছে ভাগ্যিস গাড়ি ছিল, তাই সমস্যা হয়নি। কিন্তু আসার সময় দেখেছে লোকজন বেশ কম। এটাও শুনেছে যে আশেপাশের ক্ষেতবাড়িগুলাই প্রায় মানুষের লাশ পাওয়া যায়। এই কথা শুনে ভাবনা লিপিকা প্রচুর ভয়ে আছে। লিপিকা ওয়াহিদকে আর ভাবনা মাইশাকে ছাড়া এক পাও নড়ছে না। মাইশা ওদেরকে শান্ত হতে বললেও ওরা ভয়ে বারবার এপাশ ওপাশ তাকাচ্ছে। একে তো খালি জায়গা, তার উপর যদি কেউ এসে খুন করে দেয়, ওর তো লাশটাও পাওয়া যাবে না। এত ভয় পেলে হবে? মাইশার হাত ছাড়ো ভাবনা। সুরাজের কথায় ও কোনো কাজ হলো না। উল্টো ভাবনা ভেঙচি দিয়ে আরো জোরে মাইশাকে চেপে ধরলো। সুরাজ গিয়ে ঝটকা মেরে ওর হাতটা টেনে ধরলো। তারপর বলল, এখানে ঘুরতে এসেছি, একে অপরের সাথে চিপতে থাকার জন্য না। তোমরা সবাই নিজের মতন ঘোরো, আমি ভাবনাকে ঘুরিয়ে নিয়ে আসি। কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে সুরাজ ভাবনার অনিচ্ছা সত্ত্বেও ওকে টানতে টানতে সামনের দিকে নিয়ে যেতে লাগলো। ওয়াহিদ ভাবনার যাওয়ার দিকে তাকিয়েছিল। মাইশা আটকালো না দেখে খানিকটা অবাকও হয়েছিল। কিন্তু তার ফ্রেন্ডরা কেউ তো কিছু বলছে না, তার কি বলা ঠিক হবে? এরই মাঝে লিপিকা ওয়াহিদকে ধাক্কা দিল, বলল, ওইদিকে কি দেখছো? চলো আমরা অন্য পাশে ঘুরে আসি। ওয়াহিদ লিপিকার সাথে চলে গেল। আনাইশা মাইশাকে জিজ্ঞাসা করলো ও যাবে কিনা, কিন্তু মাইশা নাকচ করে দেয় দেখে আনাইশা আর তাইজেন একসাথে ঘুরতে যায়। মাইশা ওইখানে গাছের ছায়ায় বসেছিল। বহুবার এসেছে এই জায়গায়। না না, শুধু মা বাবার সাথে না, তার কাজিনদের সাথে এসেছে। এখানে ছোট একটা বাড়ির মতন আছে সামনে, ওটা খালি থাকে। ওটা বুক করে নিয়েছিল ওরা। সারা রাত পিকনিক করেছিল, আরও অনেক আনন্দ করেছিল। সেসব দিনগুলো সত্যিই ভীষণ সুন্দর ছিল। তখন মাইশার আশেপাশের মানুষগুলোর রূপটা ভালো ছিল, কিন্তু ওর মা বাবা যাওয়ার পর বুঝলো মানুষকে চেনা বড্ড দায়। তার চেনা রূপের মধ্যে একটা ঘৃণ্য অচেনা রূপ লুকিয়ে থাকে। জীবন মানুষকে সত্যি বিভিন্ন ধাপে বিভিন্ন শিক্ষা দেয়। বসে আছো যে? মাইশাকে একা পেয়ে তার পাশে বসার সুযোগটা মিস করলো না ঈর্ষাদ। দৌড়ে এসে পাশে বসে মনের ভাবনায় ব্যস্ত থাকা মাইশার সাথে কথা বলা শুরু করলো। এমনি ঈর্ষাদ হেসে বলল, আগে এসেছিলে বোধহয়, তাই আর ঘুরে দেখার ইচ্ছে নেই, তাই না? মাইশা একইভাবে সামনের দিকে তাকিয়ে বলল, না, ইচ্ছে নেই সেটা বলা ভুল। কারণ এতগুলো বছরে বিশাল পরিবর্তন হয়েছে জায়গাটার। পানির প্রশস্ত কমে গেছে। আগে এখানে পানি নেওয়ার জন্য লোকের ভিড় লেগে থাকতো, এখন পানিটা খাওয়ার অযোগ্য হয়ে গেছে। আগে এই বসার জায়গাগুলো ছিল না, এখন হয়েছে। বিস্তর পরিবর্তন এসেছে। ঈর্ষাদ জিজ্ঞাসা করলো,
তাহলে ঘুরে না দেখার কারণ? মাইশা উত্তর দিল। এভাবে বসে পানিটাকে দূর থেকে দেখতে ভালো লাগছে। ঈশাদ হাত পা ছড়িয়ে বসে জবাব দিল। তোমার কথা শুনে একটা গানের লাইন মনে পড়েছে, দূর হতে আমি তারে সাধিব, গোপন বিরহ ডোরে বাঁধিব। তবে কিছু জিনিস দূর থেকে দেখার চেয়ে কাছে গিয়ে দেখার ছোঁয়ার অনুভূতি আর আনন্দ দুটোই ভিন্ন রকমের হয়। এসো আমার সাথে। ঈশাদ মাইশার হাত ধরে টেনে উঠালো। মাইশা হাত ছাড়ানোর চেষ্টা করতে চাইল, কিন্তু ঈশাদ বলল, অধিকার আছে আমার, না থাকলে ধরতাম না। মাইশা তাচ্ছিল হাসলো, বলল, বিনা অধিকারে আপনি অনেকের হাত ধরেন। ঈশাদ কিছু বলল না। মাইশাকে দিঘির পাড়ে নিয়ে যেতে লাগলো। মাইশাও পিছু পিছু যেতে লাগলো, আর কিছু বলল না। ঈশাদ দিঘির কাছে গিয়ে থামলো। মাইশাকে দিঘির পানির কাছে আসতে বলল। মাইশা ধীরে ধীরে যেতে লাগলো। মাইশাকে পাশে দাঁড় করিয়ে ঈশাদ অল্প পানির মধ্যে ওকে নিয়ে হাঁটতে লাগলো। পানিগুলো মাঝে মাঝে স্রোতের কারণে ঢেউ খেলে যাচ্ছে তাদের পায়ের উপর দিয়ে। অনুভূতিটা খারাপ না, কিন্তু ঈশাদের সাথে থাকায় মাইশার অস্বস্তি হচ্ছে। তার উপর ঈশাদ হাত ধরে আছে। মাইশা ঈশাদের থেকে নিজের হাত ছাড়িয়ে একা একা হাঁটতে লাগলো। ঈশাদ কিছু বলল না, কিন্তু একটু দূর গিয়ে মাইশাকে আটকে সামনের দিকে তাকাতে বলল। বকগুলো উড়ে যাচ্ছে দল বেঁধে, কি সুন্দর লাগছে তাদের। নীল আকাশে সাদার ছোঁয়া, সত্যি ভীষণ মনোরম দৃশ্য। মাইশা মুখে হালকা হাসি দেখে ঈশাদ খুশি হলো, বলল, এবার বুঝলে কিছু জিনিসের সৌন্দর্য কাছ থেকে এসে অনুভব করতে হয়। মাইশার মুখে আসা হাসি হুট করে উবে গেল, বলল, কিছু জিনিস ছোঁয়ার ইচ্ছা থাকলেও সম্ভব হয় না, কারণ সেটায় মারাত্মক বিষ থাকে, আর এই বিষ ছুলেই মৃত্যু নিশ্চিত। মাইশা উঠে এলো দিঘির কাছে থেকে। ঈশা তো দীর্ঘ নিঃশ্বাস ফেলে মাইশার পিছু পিছু চলে আসলো। তাইজিন আর আনাইশা দিঘির এক প্রান্তে বসে কথা বলছে। কথার মাঝে আনাইশা বলে উঠল, আচ্ছা তাইজিন, আমি যদি তোকে কখনো বিয়ের অফার দেই তাহলে তুই সেটা গ্রহণ করবি? তাইজিন হোহা করে হেসে উঠল। মজা করিস হঠাৎ? কিছুক্ষণ আগেও তো ভয়ে গুটিয়েছিলি। আনাইশা আবার বলল, প্লিজ বল না, মজা করিস না। তাইজিন এবার সিরিয়াস মুখ করে বলল, আমি নাকচ করে দিব। মনে এক আর ঘরে একজনকে রাখার মানুষ আমি না। ঘরে এক সেটা বুঝেছে আনাইশা, কিন্তু মনে এক সেটা বুঝলো না। নিজের কৌতূহল মেটাতে প্রশ্ন করলো, তোর মনে এক আছে মানে অন্য কাউকে ভালোবাসিস বুঝি? তাইজিন হাসলো। মাইশা আর ঈশাদকে দেখিয়ে দিয়ে বলল, ওরা একা আছে, চল। তাইজিন হাঁটা দিল। আনাইশা ছাড়ার পাত্রী না। সে ওর পিছু পিছু যেতে যেতে জিজ্ঞাসা করতেই থাকলো যে মেয়েটা কে, কিন্তু তাইজিন শুধু হাসলো, উত্তর দিল না। আনাইশা নাক ফুলিয়ে বলে উঠল, ফ্রেন্ডের থেকে লুকাচ্ছিস তো, দেখিস তোর প্রিয়তমা অন্য কারো হয়ে যাবে, অভিশাপ দিলাম। কি সব বলছো বাবা? তাইজিন হাসতে হাসতে বলল, তোর অভিশাপ আগেই ফলে গেছে রে। তাইজিনের হাসি জানান দিচ্ছে সে আনাইশার কথাটা ইগনোর করার জন্য মূলত এরকম বানানো একটা কথা বলেছে, আর সেই বানোয়াট কথাই কিনা আনাইশা অভিশাপ দিচ্ছে। সত্যিই হাস্যকর। সন্ধ্যার দিকে সবাই বাড়ি ফিরে আসলো। বাড়ি ফিরেই শুনলো কারা যেন এসেছে এই বাড়িতে। সৌরাজ খানিকটা অবাক হলো। তার বাড়িতে তো কেউ সহজে আসে না, আর না কেউ এখানে তার চেনে জানা আছে। তবে কে আসলো আবার? আনাইশার মনে বাসা বাঁধলো অজানা আশঙ্কা। না জানি কে এসেছে, পুলিশ নয় তো? কিন্তু তেমন হলে দারোয়ান নিশ্চয় বাইরে বলতো। উনি তো বললেন দুজন বয়স্ক মানুষ এসেছে। আনিশা সবার শেষেই বাসায় প্রবেশ করলো। সৌরাজ আর ঈশাদ তাদের সামনে দাঁড়ানো। মানুষগুলোকে না চিনলেও মাইশা আর ওর বন্ধু মহল চিনেছে। এরা আর কেউ না, আনাইশার মা বাবা। সবাই বারংবার ঢোক গিলল। আনাইশা তো চুপটি করে পিছনে দাঁড়িয়ে আছে। আজকে যে কি যাবে তার উপর দিয়ে সে নিজেও জানে না। চট থাপ্পড় আনলিমিটেড তো খাবেই, সাথে ধমক কয়টা খাবে তারও হিসাব নেই। আনাইশার দিকে ওর বাবা এগিয়ে আসলে ও মাইশার দিকে আরো ভয়ে চেপে যায়। মাইশা ওর কনুইয়ে রাখা আনাইশার হাত দুটো শক্ত করে ধরে। চোখের ইশারায় ভরসা দেয় যে কিছু হবে না, কিন্তু মাইশার মনের আশঙ্কা ঠিকই ধরা দিয়েছে। এখন ভয়ানক কিছু হবে, নিশ্চয়ই ভয়ানক কিছু। আনাইশা মা নিজের মা বাবার কাছে আসবে না। আনাইশার মা বাবা শুনে চমকালো সৌরাজ আর ঈশাদ। নিজের মা বাবার নরম গলা শুনে অবাক হলো উপস্থিত সবাই।
যেখানে আনাইশাকে কিল দিতে দিতে বাড়ি নিয়ে যাওয়া উচিত, সেখানে কিনা এরা এত নরম সুরে কথা বলছে। আনাইশার বাবা আবার বললেন, আমরা জানি আমরা অন্যায় করেছি, তোকে জোর করে বিয়ে দেওয়া আমাদের উচিত হয়নি, কিন্তু আমাদের কাছে উপায় ছিল না রে মা, আমরা তো পথে বসে যেতাম। আনাইশা নিজের মা বাবার পথে বসার কথা শুনে চমকালো, এগিয়ে এসে জিজ্ঞাসা করলো। আনাইশার মা বললেন, হ্যাঁ রে মা, তোর বাবা সীমান্তের বাবার কাছে 4 লক্ষ টাকা নিয়েছিলেন নিজের ব্যবসা দাঁড় করাবে বলে। আমরা তোকে জানাইনি, কিন্তু ব্যবসা শুরুতে উনি অনেক বড় টাকা লস খেয়ে যান, আর সেই খবর উনি জানতে পারার পরই আমাদের চাপ দিয়েছেন টাকার জন্য। ওনার কাছে সময় চাইলে সেই সময় ওনার ছেলে এসে বললেন সময় দিতে, যদি তোকে এই ছেলের সাথে বিয়ে দেয়। এই ছেলে নাকি তোকে অনেক আগে থেকে পছন্দ করে। আনিশা আরো অবাক হলো, তাকে কেউ পছন্দ করে আর সে জানে না, মানে কি এসবের? মাইশা বলল। আনিশার মা বললেন, সেটা সম্ভব না, আমরা বলেছিলাম, কিন্তু ওনারা বলছেন এখন টাকা না, আমাদের মেয়েকে চাই ওনাদের। তোমরা চিন্তা করো না, ছেলে ভালো, আমরা খোঁজ নিয়েছি মা। বড়লোক বাবার একমাত্র ছেলে, একটা ছোট বোন আর একটা বড় ভাই আছে। বড় বোনকে তো দেখেছিস, তুই খুব সুখী হবি রে মা। তাই সব ভেবেই আর নিজেদের বাঁচানোর জন্য। ভাবনা বলে উঠল, নিজেদের বাঁচানোর জন্য মেয়েকে বলি দিয়ে দিবেন আপনারা? আনিশার মা বললেন, এইভাবে বলো না মা, অনেক কষ্টে পুলিশের চেনা জানা থাকা তোমাদের নাম্বার ট্র্যাক করে আমরা এখানে এসেছি। আনাইশা, ফিরে চল মা, নিজের মা বাবাকে এত বড় শাস্তি দিস না। বিশ্বাস কর, ছেলে এখনো তোর ওপর ক্ষুণ্ণ হয়নি, সে এখনো বিয়ে করতে রাজি। ও তোকে সত্যি অনেক ভালোবাসে রে মা। আনাইশা কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। কি করবে সে? নিজের স্বপ্নকে বলি দিবে নাকি নিজের মা বাবার সুখকে? অবশ্য মা বাবার কথা উঠলে এমনিতেও সবকিছু তুচ্ছ লাগে। আনাইশা কোনো ভাবনা ছাড়াই এগিয়ে যেতে লাগলো মা বাবার কাছে। মাইশা হাত টেনে ধরলে সেদিকে তাকিয়ে মুচকি হেসে হাত ছাড়িয়ে নিল। নিজের ঘরে গিয়ে ব্যাগটা নিয়ে আসলো। মা বাবার কাছে এসে বলল, তোমাদের বিকল্প আর কোনো কিছুই হতে পারে না মা, তোমরাই আমার সব বাবা। তোমাদের জন্য আমি সব করতে পারি। ভাগ্যে থাকলে আমি আমার টিচার হওয়ার স্বপ্ন পূরণ করতে পারবো, আর ভাগ্যে না থাকলে নাই। তারপর ওর বন্ধুদের দিকে তাকিয়ে বলল, তোরা আমার জন্য অনেক কিছু করেছিস, শেষবারের মতন আরেকটা সাহায্য কর। কালকে বিয়েতে থাকিস। সৌরভ স্যার আর ইরশাদ ভাইয়া আপনারাও থাকবেন। এখনই রওনা দিলে পৌঁছে যাবেন তাড়াতাড়ি। আসছি রে, কালকে দেখা হবে। আনাইশা আর দাঁড়ালো না, নিজের মিয়ে যাওয়া মুখ নিয়ে চলে যেতে লাগলো। তবে যাওয়ার আগে একবার পিছু ফিরে তাইজিনের দিকে তাকালো। ছেলেটা যদি একবার তাকে বিয়ে করতে রাজি হয়ে যেত, তাহলে হয়তো আজকে এভাবে মা বাবার কাছে পরাস্ত হতে হতো না। নয়তো তাইজিনই সাহায্য করতো ওদের। কিন্তু কি আর করা যাবে, ভাগ্য সঙ্গ দিল না তাকে। চলে যেতে হলো এক অজানা ভবিষ্যতের দিকে, যেখানে সে সত্যিই জানে না তাকে কেউ আদৌ ভালোবাসবে কিনা। নিজের বাসর ঘরে বসে আছে আনাইশা। মোটেও আসার ইচ্ছা ছিল না তার এই জায়গায় এত তাড়াতাড়ি, কিন্তু ভাগ্য তাকে তার মতের বিরুদ্ধে যেতে বাধ্য করলো। একেই বলে নিয়তি, যাকে মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। বিয়েটা বিনা দ্বন্দ্বে বিনা ঝামেলায় হয়ে গেছে। মাইশা, ভাবনা, লিপিকা, ওয়াহিদ, তাইজিন সবাই এসেছিল, কিন্তু সৌরাজ আর ইরশাদ আসেনি। হয়তো ওরা রাগ করেছে আনাইশার এমন সিদ্ধান্তে, হয়তো ওর বন্ধু মহলও রাগ করেছে, কিন্তু কি করবে, বন্ধু তো ছাড়তে পারে না। তাই হয়তো মনের বিরুদ্ধে গিয়ে কবুল বলার আগ মুহূর্ত পর্যন্ত ছিল সবাই। আনাইশার কবুল বলার সাথে সাথে ওরা বেরিয়ে গেছে কোনো কথা না বলে। আনাইশার মন চাইছে ছুটে গিয়ে ওর ফ্রেন্ডদের জড়িয়ে ধরে মনের দুঃখের কথাগুলো বলতে, কিন্তু আজকের পর আদৌ কি সে আর ভার্সিটি যেতে পারবে? আদৌ কি ওর বন্ধু মহল ওর সাথে কথা বলতে পারবে? জানা নেই আনাইশার ভাবনার মাঝে দরজা ঠেলে কেউ একজন প্রবেশ করলো।
অবশ্য কেউ একজন বলা ভুল হবে, এই মুহূর্তে তার স্বামী ছাড়া আর কেউ প্রবেশ করবে না এটা জানে সে। ছেলেটাকে ভালো মতন দেখা হয়নি তার। নিজের চিন্তায় মগ্ন থাকায় দেখার প্রয়োজনও বোধ করেনি আনাইশা। তবে শুনেছিল ছেলেটার নাম সীমান্ত। নিজের স্বামীকে দেখার আগ্রহ সব মেয়েরই থাকে, আনাইশারও থাকতো যদি বিয়েটা স্বাভাবিকভাবে হতো। চাপে পড়ে করা বিয়েতে কি আদতে কোনো সুখ আছে জানা নেই আনাইশার। আনাইশা, বেশ শক্তপোক্ত গলায় নিজের নাম হুট করে শুনে ভয়ে কিছুটা তটস্থ হয়ে যায় আনাইশা। সামনের ব্যক্তিটি যে তার উপরে রেগে আছে সেটা তার গলার আওয়াজে জানান দিচ্ছে। অবশ্য রাগ করাটা তো স্বাভাবিক, আনাইশার জন্য ওদের ফেস লস হয়েছে, অনেক অপমানিত হয়েছে ওরা নিশ্চয়ই আনাইশার কথাটা ভাববে না, শুধু নিজেদের অপমানটা দেখে আনাইশাকে এখন 2-4 কথা শুনিয়ে দিবে। আনাইশা নিজেকে সেই সব শোনার জন্য প্রস্তুত করলো। নিজের জন্য না হোক, নিজের বাবা মায়ের জন্য হলেও সে এখানে কোনো কথা বলতে পারবে না। আপনি কি ভয় পাচ্ছেন? ভয় পাবেন না, আমি এইভাবেই কথা বলি। আনাইশা মুখটা উঁচু করলো। তার সামনে দাঁড়ানো মানুষটা অনেকটা শ্যাম বর্ণের, শরীর স্বাস্থ্য ভালোই আছে, ফিটনেস পুরোপুরি নেই, একটু পেট হয়তো বের হয়ে আছে। দেখেই বোঝা যাচ্ছে উনি নিজের স্বাস্থ্যের প্রতি মোটেও যত্নবান নন। যে কোনো মেয়েরই হয়তো এই ছেলেকে বিয়ে করার একটাই কারণ থাকবে, আর সেটা হলো টাকা, নতুবা ছেলেটির মধ্যে বিয়ে করার মতন তেমন কোনো সৌন্দর্য নেই। তার উপর তার গম্ভীর কণ্ঠ। আনাইশা জবাব দিল, হুট করে শুনেছি তো তাই ঘাবড়ে গেছি, ভয় পাইনি, আপনি বলুন। সীমান্ত খাটের থেকে একটু দূরত্ব বজায় রেখে দাঁড়ালো, বলল, আমার নাম সীমান্ত চৌধুরী। আপনার নাম আনাইশা? এখন আনাইশা চৌধুরী, আগে ছিল আনাইশা রহমান। আমি জানি বলতে হবে না, আমি আসলে আপনার সাথে কিছু কথা বলতাম। আপনি যদি অকওয়ার্ড ফিল না করেন, আপনার পাশে মানে খাটে বসতে পারি। আপনার সমস্যা হলে সমস্যা নাই, আমি চেয়ার টেনে বসতে পারি। আনাইশা অবাকের পরিমাণ তুঙ্গে। ভাই রে ভাই, এটা কি ছেলে নাকি ভদ্রতার ভাণ্ডার? এত ভালো কিভাবে? আসলেই কি এত ভালো নাকি সবটাই ভঙ্গ? কনফিউজড মুখেই জবাব দিল আনাইশা। বসতে পারেন এখানে, আপনার ঘর, আপনার সব কিছু। সীমান্ত হালকা হেসে বিছানায় বসতে বসতে বলল, বিয়ে হয়েছে যখন তখন এই 2টা ঘরই আমাদের দুজনের। অবশ্য তার আগে আপনাকে সব কিছুর সাথে মানিয়ে নিতে হবে। 2টা ঘর শুনে একটু অবাক হয়ে আনাইশা জিজ্ঞাসা করলো, 2টা ঘর মানে? ঠিক বুঝলাম না। সীমান্ত উঠে গিয়ে সামনের দিকে থাকা একটা পর্দা সরিয়ে দিল, সাথে সাথে সেখানে একটা দরজা বেরিয়ে আসলো। আনাইশা অবাক হলো। তার জানা মতে সকলের একটা করে ঘর হয়, কিন্তু এই ছেলেটা কি 2টা ঘর নিয়ে থাকে নাকি? অবশ্য অসম্ভব কিছু নয়, ডুপ্লেক্স বাড়ি ওদের, বেশ বড়। আর বড় বোন তো থাকে না ওদের সাথে, ছোট বোনকে দেখেনি এখনো, হয়তো ঘরে বসে আছে। আপনার 2টো ঘর? সীমান্ত হাসলো, বলল। আনাইশা কিছু বলল না, তবে কথা শুনে বুঝলো এরা সবাই স্বাধীন চেতা মনোভাবের, কেউ কারো স্বাধীনতায় হস্তক্ষেপ করে না, সবাই নিজের মতন বেশি থাকে। কিন্তু আনাইশা তো সম্পূর্ণ ভিন্ন। এখন হয়তো ওর বাবার ব্যবসার অসফলতার জন্য ওদের অবস্থা একটু শোচনীয়, কিন্তু এতটাও শোচনীয় না যে তারা চাইলেই বাইরে গিয়ে ডিনার বা লাঞ্চ ফুল ফ্যামিলি করতে পারবে না। ওরা সবাই সবসময় একে অপরের কথা মেনে চলে। আনাইশার যে কোনো চাহিদা ওরা দুজনে মিলে পূরণ করেছে। আনাইশা সবসময় চেয়েছে তার মা বাবা মিলেমিশে থাকুক, পেয়েছেও একইভাবে। সীমান্ত আনাইশার পাশে এসে বসলো, বলল, আমি জানি আপনার মনে আমার জন্য অনেক প্রশ্ন আছে। আগে আমার সব কথাগুলো শুনে নিন, তারপর নিজের কথা বলুন, মানে নিজের প্রশ্নগুলো। আমি জানি আজকে আপনি ক্লান্ত, কিন্তু আমি চাই না আমাদের শুরুটা মনের ভিতর প্রশ্ন জমা রেখে হোক। আনাইশার ভীষণ ভালো লাগছে গম্ভীর কণ্ঠে এত সুন্দর কথা শুনতে, এত ভদ্র আর ভালো ছেলে। সত্যি কি ছিল তার ভাগ্যে, নাকি সবটাই মরীচিকা? আপনি বলুন, সমস্যা নেই। সীমান্ত বলা শুরু করলো, আমি আপনার প্রথমে দেখেছি আপনার ভার্সিটিতে। আপনার সামনে হয়তো আমার ফ্রেন্ডরা ছিল, আজ থেকে মোটামুটি 1.5 বছর আগে। আপনি পিছনে মেকআপ করতে করতে আসছিলেন। আমি বুঝেছিলাম আপনার ফর্সা রূপটা নিতান্তই প্লাস্টিক।
কিন্তু তবুও কেন জানি ভালো লাগলো যখন আপনার একজন ফ্রেন্ড এসে আপনার চুল টেনে ধরলো আর আপনি গাল ফুলিয়ে ওর পিঠে চাপড় মারলেন। ভীষণ মিষ্টি লাগছিল আপনার মুখটাকে। তারপরই প্রায় আপনাকে দেখতে যেতাম ছুটি হওয়ার পর। অবশ্য যেহেতু ভার্সিটির ক্লাস, কোনো ছুটির ফিক্সড সময় নেই, তাই বেশিরভাগ সময় হতাশ হয়ে ফিরে আসতাম। আর যদি বলেন এতদিন বলিনি কেন, তাহলে বলবো আমার কোনো চাকরি ছিল না। হ্যাঁ, আমার বাবা একজন ইউনিভার্সিটির টিচার আর আপনার বাবার চেনা জানা, সেই সুবাদে আমি খুব সহজেই আপনাদের বাসায় বিয়ের প্রস্তাব দিতে পারতাম। কিন্তু কি বলুন তো, আমার কাছে মনে হয় একজন প্রকৃত স্ত্রী অবশ্যই তার শ্বশুর এর থেকে তার স্বামীর যোগ্যতা নিয়ে বেশি চিন্তা করে। আশা করি আমি ভুল বলিনি। খানিকটা অবাক হলো। তার অজান্তে 1.5 বছর ধরে তাকে কেউ ভালোবাসে? আশ্চর্য, সে তো কখনো খেয়ালই করেনি। অবশ্য খেয়াল করবে কি করে, তার কাছে তো তার মেকআপটা বেশি ইম্পর্টেন্ট ছিল। আনেশার একটা কথা মনে পড়তেই জিজ্ঞাসা করলো, তাহলে আপনি আমার বাবার অসহায়ত্বের সুযোগ নিলেন কেন? আর আমার সাথে সরাসরি কথা বললেন না কেন? আমি পালিয়ে গিয়েছি শুনে রাগ করে আমার জন্য মনে ঘৃণা জন্মানোর বদলে বিয়ে করলেন কেন? সীমান্ত বলল, আপনার বাবা অসহায়ত্বের সুযোগে আমি নিতে চাইনি, কিন্তু আমার কিছু করার ছিল না। আমি আপনাকে বিয়ে করার কথা বাবাকে বলেছিলাম। যেহেতু বাবা আপনার বাবাকে চেনেন, তাই বাবা বলেছিল আপনাকে ওনার বিয়ে দিবে না আপনার প্রতিষ্ঠিত হওয়ার আগে। কিন্তু ততদিনে আপনার হাত যদি অন্য কেউ চেয়ে বসে। তাই সেদিন যখন নিজের ব্যবসার লসের কথা বলতে আসলো আপনার বাবা, আমি আপনাকে পাওয়ার লোভটা সামলাতে পারিনি। আর আপনার পালানোর কথা, হ্যাঁ আমি রাগ করেছিলাম। কিন্তু যখন মনে পড়লো মেয়েরা তাদের বাবাকে সব থেকে বেশি ভালোবাসে আর সেই বাবার অসহায়ত্বর সুযোগ নেওয়া ছেলেটাকে মেয়েটি কখনো বিয়ে করবে না, তখন আপনার উপর না, আমার নিজের উপর রাগ হলো। মনে হলো আপনাকে পাওয়ার লোভে আমি বেশি স্বার্থপর হয়ে গেছি। আর যখন জানলাম আপনি এইসব ব্যাপারে জানেন না আর আপনি নিজেকে প্রতিষ্ঠিত করবেন বলে বারবার পালাচ্ছেন, তখন আপনার উপর শ্রদ্ধা বেড়ে গেল। যেইখানে আপনার সুযোগ আছে বড়লোক বিয়ে করে পায়ের উপর পা রেখে খাওয়ার, সেইখানে আপনি নিজের ইনকাম করবেন বলে বারবার পালাচ্ছেন। সত্যি এমন মেয়ে খুঁজে পাওয়া দায়। আর আশা করি আপনার কোনো প্রশ্ন নেই। আনেশার কি বলবে? এই ছেলের ভালোবাসা দেখে সে নিজেই অবাক। সে বুঝতে পারছে না এখন তার কি রিয়্যাক্ট করা উচিত। আনাইশাকে চুপ থাকতে দেখে সীমান্ত বুঝলো মেয়েটি একটু শক পেয়েছে। সে মুচকি হেসে বলল, আপনি পাশের ঘরে গিয়ে নিজের স্বাধীন মতন থাকতে পারেন। যেদিন আমাকে আপনার পাশে শোয়ার যোগ্য মনে হবে সেই দিন ডাকবেন। আমি আপনাকে ফিরাবো না। ততদিন না হয় আপনি আপনার মতো নিজেকে গুছিয়ে নিন। আনাইশা আর কোনো বাক্য ব্যয় না করে উঠে চলে গেল পাশের রুমে। দরজা লাগিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে ভাবতে লাগলো তার এখন কি করা উচিত। কিন্তু সে একা একা কোনো সিদ্ধান্ত নিতে পারবে না। তার উচিত তার বন্ধু মহলের সাথে কথা বলা। আর আপাতত তার কাজ হলো যে করে হোক ভার্সিটি যাওয়ার অনুমতি নেওয়া। ভার্সিটিতে চুপ করে বসে আছে সবাই আনাইশার সিদ্ধান্তে। তার নিতান্তই রেগে আছে। এইভাবে কোনো শেষ চেষ্টা না করে আনেশার হুট করে সিদ্ধান্ত নেওয়াটা ভুল হয়েছে। তাই দিন মজার ছলে ভাবনাকে উদ্দেশ্য করে বলল, শোন ভাবনা আঙ্কেল আন্টি তোর জোর করে বিয়ে দেওয়ার আগে তুইও সরোজ স্যারের কথা তোর ফ্যামিলিতে জানিয়ে দে। আনা আমাদের হাত ছেড়ে না হয়ে বিয়েতে বসছে, কিন্তু তুই তো সেটা করতে পারবি না। ভাবনা তেলে বেগুনে জ্বলে ওঠে। কিছু বলবে তার আগেই লিপিকা বলল, ওমা, ভাবনা কি সৌরভ স্যারকে পছন্দ করে নাকি? আমি তো জানতাম মাইশুর সাথে স্যারের কিছু। বাকিটা বলার আগেই মাইশা ধমকে উঠল, কি বলছিস লিপি এসব? লিপিকা বলল, রাগ করিস না মাইশু, আমি দেখেছিলাম তোর ঘরে স্যারকে রাতে যেতে, তাই ভাবলাম হয়তো। ভাবনা বলল, নিজের মনের মতো কল্পনা করবি ভালো কথা, কিন্তু সেটা দিয়ে কাউকে কোনো অপবাদ দেওয়ার আগে 10 বার ভাববি। প্রকৃত ভালোবাসা একবারই হয়, এরপর হয়তো আর কোনো ভালোবাসা হওয়াটা দুষ্কর। আর আমাদের মাইশু যাকে ভালোবাসে প্রকৃতভাবেই ভালোবাসে।
ও আর কারোর কোনো কথা ভাবে না। সাথে সাথে উদিত চমকে জিজ্ঞাসা করলো, ভালোবাসে মানে? মাইশু কাউকে ভালোবাসে না। মাইশা উত্তর দিল না। কানে বারবার বাজছে লিপিকার বলা রাতে দেখা করতে যাওয়ার কথাটা। এত কুৎসিত শোনাচ্ছে কেন কথাটা? সে তো বিবাহিত। আজকে যদি সব স্বাভাবিক থাকতো তবে এই কথা শুনে সবাই তো তাকে পরকীয়ার অপবাদ দিত। জীবনে কি দক্ষ কম পড়েছে যে এখন এমন ঘৃণ্য অপবাদ মাথায় নিতে হবে?